সংস্কারের কথা, আমি মনে করি সবচেয়ে আগে যে সংস্কারটি দরকার তা হচ্ছে নিজের সংস্কার, মানসিকতার পরিবর্তন, মানসিকতা পরিবর্তন, নিজের সংস্কার। এবং নিজের সংস্কার যদি আমরা করতে পারি তাহলে আস্তে আস্তে সব সংস্কারই হবে। আমাদের এখানে স্কিল ওয়ার্কার আর আনস্কিল ওয়ার্কার এই জিনিসটা আমরা একেবারেই গুরুত্ব দেই না। একটা স্কিল ওয়ার্কার যদি আমরা পাঠাতে পারি তার জন্য কিন্তু 50 বছর তাকে ট্রেনিং দিতে হয় না। একটা ভোকেশনাল ট্রেনিং, প্রপার ট্রেনিং দিলেই হয়ে যায়, খুব শর্ট টার্ম ট্রেনিং দিলেও চলে, কিন্তু আমরা সেটা করি না। ফলে যেটা হয়, যে কথা হেলাল ভাই বললেন, যে এসি রুমে বসে আছে যারা, তাদের ভিতরে বাংলাদেশি নাই, বাইরে যারা খেটে খাচ্ছে তারা বাংলাদেশি। তো আমাদের টোটাল অ্যাটিটিউডটা, টোটাল অ্যাপ্রোচটাকেই চেঞ্জ করতে হবে। এই অ্যাপ্রোচ চেঞ্জ না করতে পারলে আমাদের হবে না। তারপরে দেখেন, এই যে শিক্ষা ব্যবস্থা, আমাদের ভিতর দেশপ্রেমের খুবই অভাব। কেন অভাব? আমাদের আগে যেমন আমাদের ছোটোবেলায় আমরা পিটি হতো, স্কুলে পিটি হতো এবং সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হতো। তার মানে প্রতিদিন যদি আমরা জাতীয় সঙ্গীতটা গাই তাহলে আস্তে আস্তে করে ওটা আমাদের মনের ভেতরে গেঁথে যাবে। সেটা বন্ধ হয়ে গেছিল। আমি আশা করছি যে এটার এই সরকারের আমলে রমনাক ভাই, আমাদের সঙ্গে তো প্রার্থনা করতাম না, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, শপথ করানো হতো, তাই না? শপথ করানো হতো। হ্যাঁ, এইগুলো কিন্তু নাই এখন। তো এই জিনিসগুলো আপনার আমাদের মাথায় আনতে হবে। আমি খুবই খুশি হয়েছি যে সম্প্রতি দেখলাম এই সরকার শিক্ষা কার্যক্রমে সঙ্গীত এবং ক্রীড়া এই দুটোকেই অন্তর্ভুক্ত করেছে। কারণ যে লোক জানেন যে সঙ্গীতের বিষয়ে একটি পক্ষের প্রবল বিরোধিতা আছে। আমি আপনাকে বলি, এটা তো আছেই। আচ্ছা, এই যে মাজার ভাঙা হলো, প্রচুর মাজার ভাঙা হলো, কোন ধর্মে আছে যে মরা লাশটাকে তুলে আগুনে পুরানো? আমাকে এটা উত্তর দেন, কোন ধর্মে আছে? এই যে মানে পীর ফকিরের মাজার ভাঙা, যদি ভণ্ড হয় সেটা যা খুশি তা করেন, সবাই তো ভণ্ড না। আমাদের এই দেশে ইসলাম আসলো কাদের মাধ্যমে? আমাদের এখানে ইসলাম আসলো কাদের মাধ্যমে? সুফিবাদের মাধ্যমে। হযরত শাহজালাল, এদিকে বাজির বোস্তামি মদনপুরে আছেন, ওই ইরান থেকে আসছিলেন ওনারা, এইভাবে আসছে। তো এদেরকে আপনারা ইগনোর করেন কি করে? মানে সব কিছুই যে খারাপ তা তো না, ভালো আছে, সে ভালোগুলোকে আপনার সম্মান দিতে হবে। কিন্তু অদ্ভুত লালন দুষ্টের দমন, যেটা সেটি। কিন্তু আমি মানে অদ্ভুতভাবে যেটা দেখলাম, এই যে প্রথম আলো আগুন দেওয়া হলো, তারপরে ডেইলি স্টারকে আগুন দেওয়া হলো, এরপরে ছায়ানটে আগুন দেওয়া হলো, দীর্ঘ সময় নিয়ে তারা এই কাজগুলো করেছে, কিন্তু নির্বিকার বসেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আপনি একটা দেশ, সে দেশের সংস্কৃতি যত উন্নত, সে দেশ তত উন্নত হয়, কিন্তু আমরা সেখানেই আঘাত দিচ্ছি। জাতি হিসেবে আপনি কতটা সভ্য সেটি আসলে আপনার সংস্কৃতির মানটা করে। এবং গান গাইলে সে যে মানে নাস্তিক হবে এমন কোনো কথা নাই। নাস্তিকের গান গাইলে না নাস্তিক হবে? হ্যাঁ, নাস্তিকের গান গাইলে, জিরান ভাই এটা বললো যে নাস্তিকের গান গাইলে নাস্তিক হবে, আমি ওনার সাথে শতভাগ একমত। কিন্তু আমাদের এই যে ছোট 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 জিনিসগুলো, এগুলো খুব স্ট্রংলি করতে হবে। আমাদের শিক্ষামন্ত্রী তার অতীতের যেই অভিজ্ঞতা, মানে ঝাটকা মাছও উনি বন্ধ করেছিলেন, নকরও বন্ধ করেছিলেন। আমার বিশ্বাস যে মিলন ভাই খুব পজিটিভলি চিন্তা করছেন। এখন বাকিদেরকে, কিন্তু এখন তো দিন বদলিয়েছে রানক ভাই। হ্যাঁ, আগের যেটি ছিল তার 20 বছর পরে আসছি আমরা, 20 বছর আগের চিন্তা নিয়ে এখন না, সেটা তো চলবেই না, সেটা চলবেই না। আমি তো হেলাল ভাই যে কথা বললেন যে উনি গেলেন, কি দেখলেন যে আমাদের লেবার, আমি আপনাকে আরেকটা মজার ইনফরমেশন দেই। আমার বেশ নেপালে যাওয়া পড়ে। আজ থেকে 20 বছর আগে যখন নেপালে যেতাম, তখন দেখতাম যে নেপালের লোকজন খুব
কষ্টে আছে, খুব কঠিন অবস্থায় আছে, আর্থিক অবস্থা খুব খারাপ। এখন বিমানের একটা ফ্লাইট নেপাল থেকে বাংলাদেশে আসে, সেই ফ্লাইটটাতে ম্যাক্সিমাম থাকে নেপালি। তারা কারা? তারা হলো এখানে ট্রানজিটে তারা যায় মালয়েশিয়া এবং অন্যান্য দেশে চাকরিতে। নেপালে যে আপনি এখন একটা ফ্যামিলি পাবেন না যে মালয়েশিয়া, যার ফ্যামিলির কেউ না কেউ বিদেশে কাজ করছে। মালয়েশিয়াতে আমাদের 10 বছর না 8 বছর বন্ধ। আমি তো মালয়েশিয়া দেখি সব নেপালি, ভুটানিরা কাজ করছে, আমাদের বাঙালি খুব কম এখন। একচেটিয়া নিয়ে গেছে। তো আমাদের এই সেক্টরগুলোকে ঠিক করতে হবে। আমরা কি করি? আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেই না, যে কারণে এই যে মানব পাচার, সমুদ্রে মারা যাচ্ছে, মানে মানবে তো দিন কাটাচ্ছে তারা এক এক জায়গায়, সেটা তো কোনো দরকার নাই। আমরা তো প্রপার ওয়েতেই পাঠাতে পারি। কিন্তু ওই যে যেটা হয় যে আপনার ওই স্কিল বলে পাঠাই আনস্কিল লোককে, ওখানে গিয়ে তারপরে তাকে পাঠিয়ে দেয় আরও নিচে। সংখ্যার ভেতরেও আমাদেরকে বাধ্য হয়েই আশার আলো দেখতে হবে। বাধ্য হয়ে কেন? বাধ্য হয়ে মানে যে আর কত অপশন নেই, আর কত 55 বছর হয়ে গেল স্বাধীনতার পরে, আর কত আমরা ট্রায়াল অ্যান্ড এরার ভিতর যাব? এটা আর সময় নাই। আমি যেটা বলতে চাই প্রথমত হলো যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে রাজনৈতিক শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে। ভীষণভাবে এটার অভাব আছে, এই শিষ্টাচারটা ফিরিয়ে আনতে হবে। আগে কিন্তু এমন ছিল না যে এখানে বিএনপি বসলে এখানে লেবার পার্টি বসতে পারবে না, এরকম ছিল না। সবাই একসাথে, হ্যাঁ, ময়দানে যে যা বক্তৃতা দেওয়ার দেখ, কিন্তু পরবর্তীতে তারা আবার দেখছে। এখন কেউ কারো চেহারা দেখে না। এই মানে পদ্ধতিটা বদলাতে হবে। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমাদের একটু দূরদর্শী পরিকল্পনা নিতে হবে। এই যে আমি যেটা বললাম যে 55 বছর, আপনি দেখেন সিঙ্গাপুর একটা দেশ যেটা সমুদ্র ভরাট করে ভূখণ্ড বাড়িয়েছে। হ্যাঁ, পৃথিবীর কোথায় উঠে গেছে তারা। আর আমাদের সেই দেশ যার 70% জমিতে মানে জাস্ট ছুঁড়ে মারলে পরে, বীজ ছুঁড়ে মারলে গাছ উঠে যায়, এবং এখানে মানে আবাদি জমি আছে 60% বেশি আবাদি জমি, কিন্তু আমরা এটাকে ইউটিলাইজ করতে পারছি না। আমাদেরকে এটা ইউটিলাইজ করতে হবে এবং আমাদেরকে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে। পদ্মা ব্রিজ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। শুরু হলো, প্রক্রিয়া শুরু হলো, একসময় শেষ হবে। মেট্রো যখন শুরু করেছিল তখন অনেকেই বলেছিল যে এটা হবে না। পদ্মা ব্রিজ যেটা করেছিল সেটা কথা একই বলেছিল। এখন পদ্মা ব্যারেজ না, পদ্মা ব্রিজের সময় বলেছিল যে এটা হবে না, কিন্তু এখন পদ্মা ব্যারেজের সময় সে কথা বলা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস যে প্রক্রিয়া শুরু হলে এটা শেষ হবেই। আমাদের সবার সংস্কার, যে কথাটা ইরান ভাই বারবার বললেন, সংস্কারের কথা, আমি মনে করি সবচেয়ে আগে যে সংস্কারটি দরকার তা হচ্ছে নিজের সংস্কার, মানসিকতার পরিবর্তন, নিজের সংস্কার। এবং নিজের সংস্কার যদি আমরা করতে পারি তাহলে আস্তে আস্তে সব সংস্কারই হবে।